আজ আমরা এমন একটা গোপন ইকোসিস্টেমের গভীরে ঢুকতে যাচ্ছি যেখানে সম্পূর্ণ বিনামী ব্যবস্থা আর পরিচয় গোপন রাখার সুযোগ এক বিশাল ডিজিটাল সাম্রাজ্যের জন্ম দিয়েছিল। দ্য রাইজ অ্যান্ড ফল অফ ডার্ক ওয়েব এম্পায়ার্স। প্রযুক্তির আড়ালে কিভাবে অপরাধের এই নতুন বিশ্ব গড়ে উঠল, চলুন তা নিয়েই আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। শুরুতেই একটা ব্যাপার একটু ভাবুন তো, ইন্টারনেটে যদি কোনো আইন না থাকে, কারো কোনো আসল নাম না থাকে, আর না থাকে কোনো সীমানা, তাহলে ঠিক কি ঘটতে পারে? সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এই স্বাধীন দুনিয়ার পরিণতি যে কতটা ভয়াবহ বা বিস্ময়কর হতে পারে, সেটাই আমরা আজ ধাপে ধাপে এক্সপ্লোর করব। ইন্টারনেটের মূল স্ট্রাকচারটা না অনেকটা সাগরে ভাসমান আইসবার্গ বা বরফখণ্ডের মতো। এই যে প্রতিদিন আমরা গুগল বা ইউটিউবের মতো সারফেস ওয়েব ব্যবহার করি, এটা আসলে পুরো ইন্টারনেটের খুব ছোট একটা অংশ, একদম চূড়ার দিকটা বলতে পারেন। এর নিচে আছে ডিপ ওয়েব, যেখানে আমাদের ইমেল বা ব্যাংকিং তথ্য সযত্নে রাখা থাকে। আর একদম গভীরে সেখানে রয়েছে ডার্ক ওয়েব। এটা এমন এক লুকানো স্তর যেখানে সাধারণ ব্রাউজার দিয়ে ঢোকা যায় না, দরকার হয় টর বা টোরের মতো বিশেষ ব্রাউজার। আর এখানেই মানুষের আসল পরিচয় পুরোপুরি আড়ালে থেকে যায়। সেকশন 1, দ্য সিল্ক রোড এক্সপেরিমেন্ট এবং রস উলব্রিক্টের পরম স্বাধীনতার স্বপ্ন। তো রস উলব্রিক্ট ছিলেন একজন টেক স্যাভি লিবার্টেরিয়ান। তার বিশ্বাস ছিল মানুষের সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত, সরকারের কোনো নজরদারি ছাড়া। এই আইডিয়া থেকেই জন্ম নেয় সিল্ক রোড, আর এটা কাজ করত একদম নিখুঁত 3টে ধাপে। প্রথমত, টর ব্রাউজার দিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের ইন্টারনেট লোকেশন একদম গায়েব করে দেওয়া হতো। দ্বিতীয়ত, টাকার লেনদেনের জন্য ব্যবহার হতো বিটকয়েন, যা ট্র্যাক করা প্রায় অসম্ভব। আর 3 নম্বর ধাপ, বিক্রি হওয়া জিনিসপত্র ভ্যাকিউম সিল করে সাধারণ ডাকযোগেই পাঠানো হতো, যাতে সাধারণ প্যাকেজ থেকে এগুলোকে আলাদা করা না যায়। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর এক মাস্টার প্ল্যান। আর এই প্ল্যানটা যে কতটা সফল হয়েছিল সেটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যেই সিল্ক রোডের ইউজার সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়, আর লেনদেনের পরিমাণ সেটা $1 বিলিয়ন অবিশ্বাস্য মাইল ফলক পার করে ফেলে। এটা কিন্তু আর সাধারণ কোনো ওয়েবসাইট ছিল না। খুব দ্রুতই এটা এক বিশাল ডিজিটাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল, যার প্রতিটা লেনদেন থেকে রস নিজে একটা কমিশন পেতেন। সেকশন 2, অবক্ষয়ের শুরু বা ডিসেন্ট ইনটু ডেপ্রাভিটি, একটা নিয়ন্ত্রণহীন ওয়েবের ভয়ঙ্কর বাস্তবতা। যখন আপনার পরিচয় কেউ জানবে না, তখন মানুষের ভেতরের সবচেয়ে অন্ধকার প্রবৃত্তিগুলো যেন মাথাচাড়া দিয়ে ওঠে। সিল্ক রোড আর ডার্ক ওয়েবের দুনিয়া একসময় শুধু মাদকের মধ্যে আটকে থাকেনি। এই প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ্যে ভাড়াতে খুনি বা হেটম্যান, অবৈধ অস্ত্র, এমনকি হ্যাকারদের সার্ভিস বিক্রি হতে শুরু করে। ব্যাপারটা এখানে শেষ নয়। রেড রুমের মতো ভয়ঙ্কর কনসেপ্টের জন্ম হয়, যেখানে লাইভ স্ট্রিমিংয়ে অর্থের বিনিময়ে মানুষের ওপর নির্যাতন চালানো হতো। পাশাপাশি মানদঙ্গ পাচারের মতো বিভৎস ব্যবসাও রমরমা হয়ে ওঠে। ডার্ক ওয়েবের গভীরে বেচাকেনা হওয়া ফাইলগুলোর কথা শুনলে যে কারো শিউরে ওঠার কথা। সেখানে এমন সব ডকুমেন্টস বিক্রি হতো যা কল্পনা করাও কঠিন। যেমন ধরুন ১৯৪৭ সালের সে ভয়ঙ্কর স্লিপ ডিপ্রাইভেশন এক্সপেরিমেন্টের ফাইল, যেখানে মানুষকে টানা ১৫ দিন না ঘুমিয়ে রাখার অমানবিক পরীক্ষা চালানো হয়েছিল। কিংবা পাকিস্তানের কাসির এবং আফতাব নামের 2 ভাইয়ের চরম নরমাংস ভক্ষণের ঘটনা, অথবা জান্ত মানুষের শরীর থেকে অঙ্গ বের করে নেওয়ার মতো জঘন্য সব লাইভ এক্সপেরিমেন্ট। এই অন্ধকার জগতে এগুলোই ছিল প্রতিদিনের ব্যবসা। সেকশন 3, দ্য টেক ডাউন, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং সান ফ্রান্সিসকোর সেই রেড। এত বড় একটা সাম্রাজ্য, কিন্তু এর পতন কোনো জটিল হ্যাকিং দিয়ে হয়নি, হয়েছিল মানুষের করা খুব সাধারণ ছোট্ট একটা ভুলের কারণে। 2011 সালের দিকে একটা সাধারণ ইন্টারনেট ফোরামে অ্যালটোয়েড নামের এক ইউজার একটা প্রমোশনাল পোস্ট করেছিল। আইআরএস এজেন্ট গ্যারি অ্যালফোর্ড এই পুরনো পোস্টটা ট্র্যাক করে ফেলেন। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? এই অ্যালটোয়েড অ্যাকাউন্টের আরেকটা পোস্টে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, যেটা সরাসরি রস উলব্রিক্টের পার্সোনাল ইমেলের সাথে মিলে যায়। ব্যাস, এটাই ছিল তদন্তের টার্নিং পয়েন্ট। সময়টা 2013 সালের অক্টোবর। সান ফ্রান্সিসকোর একটা পাবলিক লাইব্রেরিতে রস উলব্রিক্টের উপর কড়া নজর রাখছিল এফবিআই। তাদের একটাই লক্ষ্য, ল্যাপটপটা লক হওয়ার আগেই ওটা সিজ করা, কারণ লক হয়ে গেলেই সব এনক্রিপ্টেড হয়ে যাবে। তো আন্ডারকভার এজেন্টরা লাইব্রেরির ভেতরে রীতিমতো প্রেমিক প্রেমিকার ঝগড়ার একটা নাটক সাজালেন। হঠাৎ বিকট শব্দ। রস বাধ্য হয়ে পেছনে তাকাতেই আরেকজন এজেন্ট চোখের পলকে তার আনলক করা ল্যাপটপটা ছো মেরে ছিনিয়ে নেন। কিন্তু এই জব্দ করা ল্যাপটপ থেকে যে শুধু সিল্ক রোডের তথ্যই পাওয়া গেল তা নয়, বেরিয়ে এলো এক চরম চাঞ্চল্যকর সত্য। কার্ল ফোর্স আর শন ব্রিজেস নামের 2 জন দুর্নীতিগ্রস্ত ফেডারেল এজেন্ট তদন্তের নামে উল্টে সিল্ক রোডের ফান্ড থেকেই লাখ লাখ ডলার চুরি করেছিলেন। ভাবা যায়? শুধু তাই নয়, তারা সিল্ক রোডের একজন কর্মচারীকে হত্যার ভুয়া ছবি তৈরি করে রস উলব্রিক্টের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন।
আক্ষরিক অর্থেই রক্ষকই এখানে ভক্ষক হয়ে দাঁড়িয়েছিল। সেকশন 4 দ্য হাইড্রা ইফেক্ট এবং আলফাবেটের উত্থান। সিল্ক রোডের পতন আর রস উলব্রিক্টের যাবজ্জীবন কারাদণ্ড এগুলো কিন্তু ডার্ক ওয়েবকে থামাতে পারেনি। উল্টে তৈরি হলো এক বিশাল শূন্যস্থান, যা খুব দ্রুতই পূরণ করে ফেলল অ্যালফাবে। একটু তুলনা করলেই বুঝবেন, সিল্ক রোড যেখানে 1 মিলিয়ন ইউজার বানিয়েছিল, সেখানে আলেকজান্ডার কেজে তৈরি এই অ্যালফাবে প্রতিদিন $5 লাখ বেশি লেনদেন করত। কিন্তু অদ্ভুত একটা মিল আছে জানেন, এই দুই মাস্টারমাইন্ডই ধরা খেয়েছিল তাদের শুরুর দিকে ছোট্ট ডিজিটাল ভুলের জন্য। রসের ক্ষেত্রে সেটা ছিল সেই অ্যাল্টয়েড ফোরাম পোস্ট, আর আলেকজান্ডারের ক্ষেত্রে সাইট শুরুর দিকে ভুলবশত পাঠানো একটা ওয়েলকাম ইমেল, যেখানে তার আসল ইমেল pimp_alex_91 স্পষ্ট লেখা ছিল। সেকশন 5 গ্লোবাল ম্যানহান্ট, অপারেশন বেয়োনেট এবং দ্য মাস্টার হানিপট। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে চালটা চালল, সেটা ছিল এক কথায় মাস্টার স্ট্রোক। জুনের 20 তারিখ ইউরোপের অথরিটি গোপনে হ্যান্সা মার্কেট নামের আরেকটা ডার্ক ওয়েবসাইটের কন্ট্রোল নিয়ে নেয়। এরপর 5 জুলাই ব্যাংকে আলফাবের কিংপেন আলেকজান্ডার কেজকে অ্যারেস্ট করা হয়। তো আলফাবে বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ক্রিমিনাল ভয়ে বিকল্প হিসেবে ওই হ্যান্সা মার্কেটে গিয়ে ভিড় জমায়। আর তারা ঘুণাক্ষরও টের পায়নি যে পুলিশ আগে থেকেই ওটার কন্ট্রোল নিয়ে বসে আছে। অবশেষে 20 জুলাই সাইটগুলো পাবলিকলি শাটডাউন করা হয়। ততক্ষণে পুলিশের হাতে চলে এসেছে অসংখ্য ক্রিমিনালের ডেটা। আলফাবেটের পতনের ক্লাইম্যাক্সটা ছিল ঠিক কোনো অ্যাকশন থ্রিলার সিনেমার মতো। ব্যাংকে আলেকজান্ডার কেজকে তার বাড়ি থেকে বের করার জন্য থাই পুলিশ একটা নকল গাড়ি দুর্ঘটনার নাটক সাজায়। প্রচণ্ড শব্দ শুনে কেজ যখন তার ওই বিলাসবহুল বাড়ি থেকে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসে, তার ল্যাপটপটা ভেতরে আনলক অবস্থায় পড়েছিল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে, পুরো সার্ভারের কন্ট্রোল নিয়ে নেয়। এই ডার্ক ওয়েব ব্যবসা যে ঠিক কতটা লাভজনক তার একটা প্রমাণ দিই। কেজ গ্রেফতার হওয়ার পর তার কাছ থেকে প্রায় $23 মিলিয়ন সম্পদ সিজ করা হয়। ভাবা যায়, থাইল্যান্ড আর সাইপ্রাসে বিলাসবহুল ভিলা, দামি ল্যাম্বোরগিনি গাড়ি আর মিলিয়ন মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি। কাস্টাডিতে থাকাকালীন কেজ সুইসাইড করে ঠিকই, কিন্তু তার এই বিশাল সাম্রাজ্য বুঝিয়ে দিয়েছিল ডার্ক ওয়েবের ইকোনমি আসলে কতটা বিশাল। সেকশন 6 দি এন্ডলেস ক্যাট অ্যান্ড মাউস গেম, ডার্ক ওয়েবের প্রত্যাবর্তন। এত বড় বড় প্ল্যাটফর্ম ধ্বংস করার পরও কি ডার্ক ওয়েবের ইকোসিস্টেম শেষ হয়েছে? একদমই না। এটা যেন ফিনিক্স পাখির মতো। সিল্ক রোডের পতনের পর এলো আলফাবে, আর আলফাবে মন্দ হওয়ার পর হাইড্রার মতো নতুন প্লেয়াররা এসে সেই জায়গা দখল করল। এমনকি 2021 সালে আলফাবের পুরনো কো-ফাউন্ডার ডিসনেক্স সাইটটাকে আবার ফিরিয়ে আনল। এই বিবর্তন থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই চক্র কখনোই থামার নয়, একটা বন্ধ হলে আরেকটা ঠিক মাথাচাড়া দিয়ে ওঠে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে ইন্টারনেট জগতের অন্ধকার দিকগুলোকে আমরা দেখলাম, প্রযুক্তি কি আসলেই আমাদের কন্ট্রোলে আছে, নাকি পরম বেনামি থাকার এই যে একটা মায়া, সে মায়াই উল্টে আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে? কোনো সীমানা বা আইন না থাকলে মানুষের আসল রূপটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই হয়তো সবচেয়ে বড় চিন্তার বিষয়।